কিছুদিন আগে একটা গল্প বলেছিলাম যেখানে এক ধনী বাবার ছেলে গ্রীষা হঠাৎ করে কৃতদাস হয়ে যায়। মজার সব ঘটনা ঘটে তার সাথে। আজ তার ঠিক বিপরীত একটা গল্প বলবো, যেখানে একজন খুবই সাধারণ গরিব ছেলে হঠাৎ করে কোটিপতি হয়ে যায়। ছেলেটাকে নাকি তার কোনো এক দূরসম্পর্কের দাদা যান হঠাৎ করে এই সম্পত্তি দিয়ে গেছেন, যেটা সম্পর্কে এই ছেলে আগে থেকে কিছুই জানতো না। ছেলেটা তো এটা জেনে মহা খুশি, সে রাতারাতি কোটিপতি হয়ে গেছে। তবে এখানে একটা অদ্ভুত শর্ত আছে। তার দাদা যান নাতিকে পুরো সম্পত্তি দেওয়ার আগে একটা শর্ত দিয়ে গেছেন, তা হলো সম্পত্তি পাওয়ার আগে ছেলেটাকে 70 কোটি টাকা দিয়ে দেওয়া হবে। আর এই পুরো 70 কোটি টাকা তাকে 1 মাসের মধ্যেই খরচ করে শেষ করে ফেলতে হবে। যদি সে এই সময়ের মধ্যে এত টাকা খরচ করে শেষ করতে পারে, তাহলেই সে তার দাদার পুরো সম্পত্তিটা পাবে, যেটার মূল্য 1000 কোটি টাকারও বেশি। এটা আসলে অদ্ভুত মজার এক গল্প। 70 কোটি টাকা 1 মাসে শেষ করতে হবে, কিন্তু খরচের যা যা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে তা আসলেই হাস্যকর। তাহলে চলুন আজ আপনাদেরকে এই মজার গল্পটাই পুরো বলে শোনাই। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। ঘটনার শুরু হয় গল্পের প্রধান চরিত্র ওয়ানকে দেখানোর মধ্য দিয়ে। এই ওয়াং কিন্তু যে সে কোনো মানুষ নয়, সে একজন অসাধারণ মানুষ। তো সে কিভাবে এত অসাধারণ তার একটা নমুনা দেই। তার বয়স এখন হচ্ছে 37 বছর, আর তার এই 37 বছরের জীবনে এমন কোনো কাজই নেই যে যা সে করে দেখেনি। কিন্তু দুঃখের বিষয়, একটা কাজেও সে সফল হতে পারে না। ছোটবেলা থেকে সে ফুটবল খেলতে ভালোবাসত, যদিও সে একদম বাজেই খেলে, কিন্তু তারপরও তাকে ভাগ্যক্রমে একটা ফুটবল টিমে নেওয়া হয়েছিল, তবে গোলকিপার হিসেবে। কারণ স্বাস্থ্য বেশি ভালো, কিছুক্ষণ দৌড়ালে সে মাঠে শুয়ে পড়ে, তাই সে গোলকিপার। তবে কিপিংয়ের কাজটাও সে ভালো মতো পারে না। একবার তো মেয়েদের দলে মেয়ে সেজে খেলেছিল, আর ওই দিনে ওই টিমটা এ যাবৎকালের সবথেকে বেশি গোল খায়। তাহলে আশা করি বুঝতেই পারছেন ওয়ান কতটা অসাধারণ পাবলিক। তো এই ওয়াংকে আজ অন্য এক ফুটবল টিমের মালিক ডেকে আনিয়েছে। মালিকের নাম হচ্ছে মিস্টার জিং। মিস্টার জিং ওয়াংকে অনেকগুলো টাকা দেখায় আর বলেন যে এই যে টাকাগুলো দেখছো, এই সবগুলো টাকাই আজ তোমার হবে যদি তুমি আমার একটা কাজ করে দাও। ওয়াং তো টাকার দিকেই শুধু তাকিয়ে আছে, পারলে তো মনে হয় সে তার জানই দিয়ে দেয়। জিং বলেন, আজ তোমার ফুটবল টিমের সাথে আমার টিমের ম্যাচ রয়েছে। আমি চাই তুমি আজ তোমার টিমকে ধোঁকা দাও। আমার টিম যতবারই গোল দিতে যাবে, তুমি তখন সবগুলো বল ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, আমরা যাতে অনেক বেশি গোলে জিততে পারি। এমনিতেও তোমরা জিততে পারতে না, তবে অনেক বেশি গোলে তোমাদেরকে হারাতে পারলে আমাদেরও লাভ আছে। তাই তোমাকে আজ ইচ্ছে করে বেশি বাজে কিপিং করতে হবে। ওয়াং এতগুলো টাকা দেখে লোভে পড়েছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সেই অফার গ্রহণ করে না। সে বলে, স্যার, হতে পারি আমি অনেক গরিব, বা হতে পারে আমি বিভিন্ন অনুষ্ঠানে বিনা আমন্ত্রণেই দাওয়াত খেয়ে বেড়াই, সেই লেভেলের সস্তা পাবলিক, কিন্তু আমি আমার দলকে অনেক ভালোবাসি। তাই আপনার দেয়া এই অফারটা অনেক ভালো লাগলেও আমি নিতে পারলাম না, মাফ করবেন আমাকে। এই বলে ওয়াং চলে যায়। ওই দিন বিকালেই ছিল এই খেলাটি। ওয়াং এতগুলো টাকা ফিরিয়ে দিয়েছে, তাই সে আজ ভালো করে খেলবে। কিন্তু আজও সেই একই অবস্থা, বলতে গেলে আরও বাজে অবস্থা। হাফ টাইম শেষ না হতেই ওয়াংদের দল 5টা গোল খেয়ে ফেলেছে, এবং সবশেষে ওয়াংরা ভয়ানক রকমের হেরে যায়। অন্য দল 12টা গোল দিয়েছে। সবথেকে বেশি কষ্ট হচ্ছে ওয়াংয়েরই, হারার জন্য না, আসলে বেকার এতগুলো টাকা গচ্ছা গেল এই ভেবে। এদিকে আবার এতগুলো গোল দিয়ে জিততে পারায় অন্য দলটা মহা খুশি। তারা তো এসে ওয়াংকেই তুলে চিয়ার আপ করতে থাকে, কারণ ওয়াং এত মারাত্মক বাজে কিপিং না করলে তারা হয়তো এত গোলে জিততে পারতো না। পরের দিন সকালবেলা, এই হচ্ছে ওয়াংয়ের একমাত্র বন্ধু পার্ক। সে খুবই চিন্তিত, কারণ গতকাল থেকে ওয়াং তার ফোন কল রিসিভ করছে না। সে মারাত্মক ভয় আছে, কারণ গতকাল তো ওয়াং সেরকম খেলা দেখিয়েছে, আবার এই কষ্টে সে উল্টাপাল্টা কিছু করে বসলো কিনা কে জানে। পার্ক ওয়াংয়ের বাসায় এসে দেখে দরজা লাগা। দরজার ফাঁক দিয়ে দেখা যায় ওয়াং ফ্যানের সাথে কিছু একটা করছে। পার্কের তো কলিজাই শুকিয়ে যায়, ওয়াং গলায় ফাঁস টাস দিচ্ছে না তো। সে দ্রুত কল দিয়ে পুলিশকে ডাকে, আর এরপর সে দ্রুত দরজা ভেঙেই ফেলে। কিন্তু ভিতরে আসলে দেখা যায় ওয়াং বাল্ব ঠিক করছে। পার্কের তো মাথাই খারাপ, সে ভাবল কি আর এখন হলোটাই বা কি। তবে হ্যাঁ, ওয়াংয়ের মুড আসলেই খারাপ ছিল। এত বাজে সে খেলবে এটা সে মেনে নিতে পারছিল না। এরপর তারা তাদের কোচের কাছে যায়, আর এখানে এসেই তাদের মাথায় হাত। ওয়াংকে তার দল থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়াং বলে, আমি পরের বার ভালো খেলবো, কিন্তু কোচের কথা, ওয়াং নাকি তার টিমকে ধোঁকা দিয়েছে। কোচ বলে, তুমি ফিক্সিং করেছ, অন্য দলের কাছে টাকা খেয়ে গতকাল এত বাজে খেলেছ। তাই তো বলি, এত বাজে কেউ খেলে নাকি। তো যাই হোক, কোনো ধোঁকাবাজকে আমি আমার দলে রাখবো না।
ওয়াং তাকে অনেক বুঝায়, কিন্তু কোচ কোনো মতেই তাকে রাখবে না। এ সময় আবার পার্ক বলে ওঠে, ওয়াংকে যদি এই দল থেকে বাদ দেওয়া হয় তাহলে আমিও এই দলে আর খেলবো না। তো ওয়াংয়ের সাথে পার্কেও দল থেকে বাদ দেওয়া হয়। আগে শুধু ওয়াংয়ের মন খারাপ ছিল, এখন তো পার্কের আরও বেশি মন খারাপ, সে হুদায় কেস খেয়ে গেছে। এরপর তারা দুইজন তাদের বাসায় ফিরে, কিন্তু রাস্তায় হঠাৎ এক লোক এসে তাদের গাড়ির সামনে পড়ে যায়। এই লোক আসলে এক ভণ্ড। সে এভাবেই হঠাৎ যে কারো গাড়ির সামনে এসে পড়ে অ্যাক্সিডেন্টের অভিনয় করে, গাড়ি চালকের কাছে টাকা চায়। আর যদি টাকা না দেওয়া হয় তাহলে সে চিৎকার করে ঘটনাস্থলে মানুষ জড়ো করে। এতে তখন গাড়ি চালক বেকায়দায় পড়ে টাকা দিতে বাধ্য হয়। তো এটা যে এক ভণ্ড, ওয়াংরা তা ভালো করেই জানে। এর জন্য তারা 1 টাকাও দিবে না, উল্টো তারা লোকটাকে তুলে ধরে গাড়িতে চ্যাংদোলা করে মারতে থাকে। অন্যদিকে আবার এই সময়ই এই পথেই যাচ্ছিল শিয়া নামের এক মেয়ে। আর এই মেয়ে বিখ্যাত হতে চাই রোগে আক্রান্ত, মানে সে যে কোনো মূল্যে ফেমাস হতে চায়। এর জন্য এককালে অনেক ঘুরাধুরা টিকটক ভিডিও সে বানিয়েছে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। তাই এখন রাস্তাঘাটে যাই অস্বাভাবিক দেখে তাই ভিডিও করে ফেসবুকে দেয়। ওয়াংদের এই কাণ্ড সে ভিডিও করছিল, আর ভিডিও করার সময় সে এমন কিছু বলে চিৎকার করে যে তাতে অনেক মানুষ সেখানে জড়ো হয়ে যায়। আর কোনো কিছু না বুঝে শুনেই ওয়াংদেরকে অপরাধী বানানো হয়। একজন অসহায় নাকি টাকা চেয়েছে, আর তাতে ওয়াংরা রেগে গিয়ে লোকটাকে চ্যাংদোলা করে মেরেছে। ওই দিন বিকালবেলা ওয়াংরা এখন জেলে। অসহায়কে মারার জন্য তাদের জেল হয়েছে। সকালে দল থেকে বাদ, বিকালে তারা জেলে। এর থেকে আর খারাপ কি হতে পারে? তারা অনেক কান্নাকাটি করছিল, তবে কিছুক্ষণ পর ওই অন্য দলের মালিকটা অর্থাৎ মিস্টার জিং তাদের সাথে আবার দেখা করে। তিনি ওয়াংদেরকে জেল থেকে ছাড়িয়ে নেন। তো এখন এখানে ওয়াং বলে, যাক, আপনি তাহলে বুঝতে পেরেছেন যে আমি প্রথমে আপনার দেয়া টাকাটা না নিলেও পরে অনেকক্ষণ আপনাদের কথা ভেবেছি, তাই গতকাল এতগুলো গোল খেলাম। আসলে আমার মনটা অনেক বড়, তাই একবার না হয় আপনাদেরকে জিতিয়েই দিলাম। তো যাই হোক, আপনি হয়তো এখন আমাকে আরও কিছু টাকা দিয়ে খুশি করবেন, কিন্তু আমার আসলে এত টাকা লাগবে না, ওটা আমার অনেক আছে। আপনি বরং আমাকে আপনার দলেই রেখে দিন, আপনার দলটা আমার ভালো লেগেছে। তো এ সময় জিং বলে, আমাকে মিথ্যা বলতে হবে না, আমি জানি যে তুমি বরাবরের মতো কালকেও ভালো খেলতে পারোনি। তবে সবথেকে বড় কথা হচ্ছে আমি আসলে কোনো টিমের মালিকই না। আর এর আগে আমি তোমাকে যা করতে বলেছিলাম সেটা আসলে তোমার জন্য একটা পরীক্ষা ছিল। আমরা দেখতে চাচ্ছিলাম তুমি টাকার জন্য তোমার দলকে ধোঁকা দাও কি না। তবে তুমি ধোঁকা দাওনি, তাই তুমি তোমার প্রথম পরীক্ষায় পাশ করেছো। আচ্ছা, তাহলে এবার আমি তোমাকে বলি এই পরীক্ষাগুলো কেন নেওয়া হচ্ছে, আর এতে তোমার লাভই বা কি। রেডি হয়ে যাও ওয়াং, এখন তুমি এমন কিছু জানতে পারবে যাতে হয়তো কয়েক রাত তোমার ঘুমই হবে না। মিস্টার জিং বলেন, তোমার দাদা তো অনেক আগেই মারা গিয়েছেন, কিন্তু তুমি হয়তো জানবে না যে তার একটি ভাইও ছিলেন, যিনি চীনের একজন অন্যতম ধনী ব্যক্তি। তার 20টিরও বেশি কোম্পানি রয়েছে, তিনি $1 বিলিয়ন সম্পত্তির মালিক। তবে এত ধনী হওয়া সত্ত্বেও তার কোনো পরিবার নেই, তিনি বিয়ে করেননি। কিছুদিন আগেই তিনি মারা গিয়েছেন, আর তার উত্তরাধিকারী সূত্রে এখন তার সব সম্পত্তি তুমিই পাবে। এটা শুনে ওয়াং কিছুক্ষণ থ হয়ে থাকে। পরে তো সে খুবই খুশি হয়, কারণ সে রাতারাতি কোটিপতি হয়ে গেছে। সে ভাবছিল এত এত টাকা দিয়ে সে কি করবে, দুবাই যাবে না কোনো দ্বীপ কিনবে। সে জেগে জেগে এগুলোরই স্বপ্ন দেখছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিস্টার জিং তার এই স্বপ্নগুলোতে পানি ঢেলে দেন। কারণ হচ্ছে শর্ত, তার দাদা যান শুধু শুধু এতগুলো সম্পত্তি তাকে দিবে না, এজন্য বড় একটা শর্ত তাকে পালন করতে হবে। মিস্টার জিং এরপর ওয়াংকে একটা ভিডিও ফুটেজ দেখায়। এই ফুটেজটা ওয়াংয়ের দাদাজান মৃত্যুর আগে তার জন্য রেকর্ড করে গিয়েছেন। দাদাজান বলেন, ওয়াং, আমি কোনো মতেই বিশ্বাস করতে পারছি না যে তোমার মতো ছেলে প্রথম পরীক্ষা পাশ করে ফেলেছে। আমার আসলে খারাপই লাগছে, তবে যেহেতু তুমি পাশ করেই ফেলেছ, তাই এখন তোমাকে আমার দ্বিতীয় পরীক্ষাটা দিতে হবে। আর তা হলো, আমি তোমাকে এখন 70 কোটি টাকা দিচ্ছি, আর তোমাকে এই পুরো 70 কোটি টাকা 1 মাসের মধ্যেই শেষ করে ফেলতে হবে। তুমি যদি এটা করতে পারো তাহলেই কেবল আমার বাকি পুরো সম্পত্তি তুমি পেয়ে যাবে। তবে এখানে আমার কিছু নিয়ম আছে, এই নিয়মের বাইরে তুমি এই 70 কোটি টাকা খরচ করতে পারবে না। রুল নাম্বার 1, কোনো ধরনের চ্যারিটি বা সমাজসেবায় তুমি এই টাকাগুলো দান করতে পারবে না। রুল নাম্বার 2, তুমি এই টাকা নিয়ে আবার অন্য কোনো সম্পত্তি বা বাড়ি গাড়ি এগুলো কিনতে পারবে না। রুল নাম্বার 3, প্রয়োজনের থেকে অতিরিক্ত কোনো কর্মচারী তুমি রাখতে পারবে না, হোক সেটা তোমার বাড়ি, অফিস বা অন্য কোনো জায়গা। রুল নাম্বার 4, কোনো মূল্যবান বা দামি কোনো জিনিস কিনে সেটা আবার ইচ্ছে করেই নষ্ট বা জ্বালিয়ে শেষ করতে পারবে না। মানে কোনো কিছু তুমি তোমার প্রয়োজনেই কিনেছ, কিন্তু সেটা ইচ্ছে করে নষ্ট করে আবার নতুন করে ওই জিনিসটাই কিনতে পারবে না। রুল নাম্বার 5 এবং সর্বশেষ রুল হচ্ছে,
আমার দেয়া এই 1 মাসে 70 কোটি টাকা খরচের শর্তটা তুমি তোমার পরিচিত বা অপরিচিত কাউকেই বলতে পারবে না। এইসব কিছু মেনেই যদি তুমি এই টাকা খরচ করতে পারো তাহলেই তুমি আমার পুরো সম্পত্তি পাবে, না হলে কিছুই পাবে না। তখন এই সম্পত্তিগুলো নানা চ্যারিটি ফান্ডে দান করা হবে। তো যে রুলি দেওয়া হোক না কেন, ওয়াং তো কোটিপতি হবেই। তাই সে এসবে রাজি হয়ে যায়। এরপর মিস্টার জিং ওয়াংকে বলে, তুমি তো অঙ্কে খুব একটা ভালো না, তাই খরচের হিসাবে গরমিল করতে পারো। আর আমরাও চাই তোমার এই খরচগুলো কেউ ঠিকঠাকভাবে পর্যবেক্ষণ করুক। তাই আমি তোমার সাথে একটি সেক্রেটারি দিয়ে দিচ্ছি। সে তোমার কাজ পর্যবেক্ষণ করবে আর তোমার খরচের হিসাব রাখবে। ওয়াংকে তার সহকারীর সাথে পরিচয় করে দেওয়া হয়। আর এটা অন্য কেউ নয়, এটা ওই শিয়া নামের মেয়েটাই ছিল। তারা তো দুইজন একে অপরকে দেখা মাত্রই খেপে যায়, বিশেষ করে ওয়াং, কারণ তাকে তো শিয়ার জন্যই জেল খাটতে হয়েছে। তবে শিয়া এখানে ওয়াংয়ের সাথে কোনো মতেই কাজ করবে না। শিয়া তার বদলি নিতে চায়, তবে ওয়াং বলে, না না, আমার তো এই মেয়েকেই লাগবে, অনেক হিসাব বাকি আছে, সুদে আসলে সব মিটিয়ে নিব। এরপর শিয়াকে যখন পার্ক দেখে সেও অনেক খেপে যায়। সে বলে, আরে এই মেয়ে এখানে কি করছে, এরা তো ধোলাই দিব আমি। ওয়াং বলে, আরে না, লাগবে না, সে আমার অ্যাসিস্ট্যান্ট, সে এমনিতেই ধোলাই হয়ে গেছে। পার্ক আসলে সব কিছুই বুঝতে পারছিল না। পরে যখন সে জানতে পায় ওয়াং কোটিপতির নাতি, তখন সে বেহুশি হয়ে গিয়েছিল। পরে ওয়াংকে তার মোট সম্পদের একটা ঝলক দেখানো হয়, তখন তো ওয়াংও বেহুশ হয়ে যায়। পরের দিন ওয়াং তার বাকি সকল বন্ধুবান্ধবদের নিয়ে একটি রাজকীয় হোটেলে আসে। এই বন্ধুগুলো হচ্ছে ওয়াংয়ের ফুটবল টিমের সদস্য, আর এই দলটা এখন ওয়াং কিনেই নিয়েছে। এত রাজকীয় হোটেলে প্রথমবার আসায় ওয়াংয়ের বন্ধুরা সেখানে হইহুল্লোড় করে ছবি তুলছিল। বিষয়টা হোটেল ম্যানেজার লক্ষ্য করলে তিনি এসে বলেন, স্যার, এই হোটেলে মানুষ থাকতে আসে, খেতে আসে, এটা ছবি তোলার জায়গা না, তাই দয়া করে চলে গেলে আমাদের জন্য ভালো হয়। ওয়াং বলে, আরে ধুর, ছবি তুলে কি হবে, আমি তো এই হোটেল কিনেই নিব ভাবছি, কত টাকা লাগবে আপনার? এটা শুনেই তো ম্যানেজার হতবাক। তবে শর্ত মতে ওয়াং কিন্তু কোনো প্রপার্টি কিনতে পারবে না। তাই ওয়াং বলে, আচ্ছা আমি হোটেল কিনবো না, তবে আমার এই বন্ধুগুলো পুরো 1 মাস এই হোটেলে থাকবে, আর আমি তার সব টাকা একবারেই দিয়ে দিচ্ছি। এটা শুনেই ম্যানেজার খুশিতে আত্মহারা। সে ওয়াংদের সবাইকে সাদর আমন্ত্রণ জানায়, মনে হচ্ছে যেন ওয়াং তার একমাত্র মেয়ের আদরের জামাই। এরপরে ওয়াংয়ের সাথীরা সবাই পেট পুরে খাবার খায়, কারণ এরকম খাবার ও সার্ভিস তারা এর আগে জীবনে কখনো পায়নি। এরপর ওয়াং স্টেজে গিয়ে একটি ঘোষণা দেয়। সে বলে যে আগামীকালই সে একটি নতুন কোম্পানি খুলবে এবং সেখানে তার সাথীদের মধ্যে যারা বেকার আছে তাদের সরাসরি সেখানে চাকরি দিয়ে দেওয়া হবে। আর এই কোম্পানির এমডি বানানো হয় ওয়াংয়ের সবথেকে কাছের বন্ধু পার্ককে। পার্ক তো তখন এই খুশিতে কেঁদেই ফেলে। পরের সকালে শিয়ার বয়ফ্রেন্ড ওয়াংয়ের সাথে দেখা করতে আসে। তার নাম হচ্ছে লি। আসলে ওয়াং নিজেই লিকে ডেকে আনিয়েছে। শিয়া তার প্রেমিককে নিয়ে খুবই গর্ব করত। সে সবসময় ওয়াংকে বলে, আমার যে বয়ফ্রেন্ড আছে তার খুব বেশি টাকা নেই, কিন্তু সে সৎ ও মেধাবী, সে পরিশ্রমী এবং সে বইও লেখে। তো এই সুনামধন্য প্রেমিকটাকে দেখতেই ওয়াং তাকে ডেকে এনেছে। ওয়াং প্রথমে লিকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু লি বলে, আমি ড্রিঙ্ক করি না, এটা বাজে অভ্যাস। তখন সাথে সাথে ওয়াং অনেকগুলো টাকার বান্ডিল এনে লিকে দেয় আর বলে যে, তুমি তো ভালোই বই লেখো তাই না? এখন থেকে আমি আমার বিভিন্ন অনুষ্ঠান, মিটিং, এগুলোতে যা যা বক্তব্য দিব তার সবই তুমি আমাকে আগে থেকে লিখে দিবে, আর প্রতি বক্তব্যের জন্য এরকম টাকাই তুমি পাবে। এটা শুনেই লি খুশিতে আত্মহারা হয়ে যায় আর ওয়াংয়ের সাথে ড্রিঙ্ক করতে শুরু করে। এরপর ওয়াং শিয়াকে বলে, আচ্ছা শিয়া, তুমি তো বলেছিলে তোমার প্রেমিক অনেক মেধাবী, অনেক লেখাপড়াই সে করেছে। তো আমার বাসায় একটা বাগান আছে, আর আমি সেটা দেখাশোনার লোক খুঁজছি, মানে মালি খুঁজছি। আমি ভাবছিলাম এই কাজটা তোমার প্রেমিককেই দেই, যদিও মালির কাজ, কিন্তু অনেক বেতন দিব। তবে তোমার প্রেমিককেই মালির কাজটা করতে চাবে? লি দৌড়ে এসে বলে, আরে করব না মানে, 100 বার করব, আপনি শুধু টাকা ঢালেন, দরকার হলে আমি বাগানের গাছকে কবিতা পড়ে শোনাবো। এসব দেখে শিয়ার অনেক রাগ হয় ও সে লজ্জা পেয়ে চলে যায়। এরপরে ওয়াং তার একটি কোম্পানি মিটিংয়ে এসে উপস্থিত হয়। ওয়াং এসে দেখে এখানে বিভিন্ন কোম্পানির শেয়ার বেচাকেনা নিয়ে কথা হচ্ছে। ওয়াং এত সব কিছু বুঝে না, সে শুধু জিজ্ঞেস করে কোন কোম্পানিগুলো এখন লোকসানে আছে এবং কোন কোম্পানিগুলোতে টাকা খাটালে তাদের লস হতে পারে। তো ম্যানেজার বলেন, সবুজ রঙের কোম্পানিগুলোর অবস্থা খুব একটা ভালো না। ওয়াং তখন বলে, এগুলোই তো আমি খুঁজছি, এগুলোর সব শেয়ার কিনে নাও। শিয়া তখন বলে, আরে এগুলো কিনে নিলে তো অনেক লস হয়ে যাবে, এই কোম্পানিগুলো তো লোকসানে, দেউলিয়া হবার পথে। ওয়াং বলে, আরে সমস্যা নেই, আমিও দেউলিয়া হব। এরপর এইগুলোরই শেয়ার কিনে নেওয়া হয়।
আসলে ওয়াং তো চায় 70 কোটি টাকা যত দ্রুত সম্ভব 1 মাসে শেষ করে ফেলতে, তার জন্যই সে ইচ্ছে করে টাকা লস করাচ্ছে। কিন্তু শিয়া কিন্তু এই শর্তের ব্যাপারে কিছুই জানতো না, তাকে এসব কিছুই বলা হয়নি, তাকে শুধু তার খরচের হিসাব রাখতে বলা হয়েছে। তো যাই হোক, এই দিকেই খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে যে ওয়াংয়ের মতো কোটিপতি লোকসান হওয়া কোম্পানির শেয়ার কিনে নিচ্ছে, তখন ওয়াংয়ের কাছে মোটামুটি পাগল প্রায় এক লোক এসে হাজির হয়। এসে বলে, স্যার, আমি একজন এই নতুন প্রজন্মের বিজ্ঞানী, কিন্তু কেউই আমার মতো বিজ্ঞানীকে কদর করছে না, শুধু করছে অবহেলা। তবে আমি আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। আপনি মহাদয়ালু, দয়া করে আপনি আমার আবিষ্কার করার প্রজেক্টটি দেখুন আর তাতে ইনভেস্ট করুন। এরপর দেখা গেল এই লোক একটি সুইমিং মেশিন আবিষ্কার করেছে, যেটা দিয়ে পানি ছাড়াই সাঁতার কাটা যাবে। মানে যারা পুকুরে নামতে ভয় পায় বা সাঁতার পারে না, তারা এটাতে করে পানি ছাড়াই সাঁতারের ফ্লেভার নিতে পারবে। তো এই মহা আবিষ্কারটা দেখে সেখানকার সবাই তাকে পাগল ভেবে বের করে দিতে চায়। তবে ওয়াং তাদেরকে থামায় আর বলে, আমি এই লোকের প্রজেক্টে ইনভেস্ট করব, তার যত টাকা দরকার দিয়ে দাও। এরপর এই অবস্থা দেখে ওয়াংয়ের কাছে আরও নানা লোকজন এসে তাদের উদ্ভট সব আইডিয়া দেখায়, আর ওয়াংও যে আইডিয়াই দেখে তাতেই টাকা ইনভেস্ট করে দেয়। সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে, ওয়াংও অনেক খুশি। সে ভাবছিল এভাবে চললে তো সে 15-20 দিনের মধ্যেই ওই টাকাগুলো শেষ করে ফেলবে। ইতিমধ্যেই অর্ধেকের বেশি টাকা শেষ হয়েও গেছে। পরের সকালে ওয়াং তার বাগান দেখতে বেরিয়েছিল। এখানে দেখা যায় শিয়ার প্রেমিক অর্থাৎ লি মালির কাজ করছে। লি বলে, জনাব ওয়াং, আপনি হয়তো আমাকে শুধু আপনার কর্মী মনে করেন, কিন্তু আমি তো আপনার বিশেষ কেউ হতে চাই। আমি আপনাকে অনেক সম্মান করি। এই যে দেখুন, গাছগুলোকে কেটে আমি আপনার মূর্তির মতো করে বানিয়েছি, দেখতে খুব সুন্দর, তাই না? ওয়াং তখন শিয়ার দিকে তাকিয়ে বলে, তোমার গ্রাজুয়েট প্রেমিক তো দেখছি গাছ কেটে ভালোই মূর্তি বানায়। না, সে আসলেই অনেক মেধাবী। এসবে শিয়া অনেক রেগে যায়। সেই লিকে বলে, ভালোই তো, তুমি টাকার কাছে বিক্রি হয়ে গেছো, কবি থেকে এখন সরাসরি মালি। আমি আর কি বলি, তোমার সাথে আমার ব্রেকআপ। এরপর ওয়াং সকালে মিস্টার চ্যাং ও মিস্টার মিং নামের 2 জন লোকের সাথে গল্ফ খেলতে আসে। এই মিস্টার চ্যাং ও মিং ছিল ওয়াংয়ের দাদার বিশ্বস্ত ও প্রিয় 2 জন লোক, যারা আর কি ওয়াংয়ের দাদার বেশ কাছের ছিল। ওয়াং যদি তার এই পরীক্ষায় পাশ না হয়, তাহলে কিন্তু ওয়াংয়ের দাদার সব সম্পত্তি চলে যাবে এই 2 লোকের ফাউন্ডেশনেই। তাই এই চ্যাং ও মিং চায় ওয়াং যাতে এই পরীক্ষায় সফল না হয়। এটা ওয়াংও জানতো, তাই সে তাদের 2 জনকে একটি বিশেষ দুপুরের খাবারে আমন্ত্রণ জানায়। দুপুরের খাবারে সবাই খুবই সুস্বাদু সব খাবার খাচ্ছে, কিন্তু দামি খাবারগুলো চ্যাং ও মিংয়ের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়। ওয়াং এসে বলে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার দাদার দেয়া রুল অনুযায়ী আমি শুধু আমার প্রিয় মানুষ বা আমার কর্মীদেরকেই দামি দামি খাবার খাওয়াতে পারবো। আপনারা তো এই লিস্টে পড়েন না, তাই এই নেন, আপাতত আপনারা এই নুডলসগুলোই খান। আসলে ওয়াং তাদেরকে অপমান করার জন্যই ডেকেছে, কারণ চ্যাং ও মিং চায় না যে ওয়াং তার পরীক্ষায় সফল হোক। এরপরের দিন ওয়াং প্রায় 20 লক্ষ টাকা খরচ করে পৃথিবীর সেরা একজন বিজনেস অ্যাডভাইজরকে হায়ার করে। বিজনেস অ্যাডভাইজর বলতে আসলে বোঝায় কোনো ব্যবসায় উন্নতি বা মঙ্গলের জন্য যারা খুবই ভালো পরামর্শ দিতে পারে, এরকম বিশেষ ব্যক্তি। এই লোকটার নাম ছিল মিস্টার লাফেট। তো এরকম একজন বিখ্যাত লোককে ভাড়া করে আনায় পুরো শহরে হৈহুল্লোড় পড়ে গিয়েছিল। সবাই মিস্টার লাফেটের সাথে ছবি তুলতে চায়, অটোগ্রাফ নিতে চায়। কিন্তু অন্যদিকে ওয়াংকে দেখা যায় তিনি মিস্টার লাফেটকে অদ্ভুত সব প্রশ্ন করে যাচ্ছেন। মানুষেরা যেখানে এরকম লোকদেরকে ডেকে এনে ব্যবসার উন্নতি পরামর্শ করে, সে জায়গায় ওয়াং তাকে জিজ্ঞেস করছে কিভাবে সে ব্যবসায় দ্রুত লস করতে পারবে, একদিনে 1-2 কোটি টাকা লস করলে ভালো হয়, এরকম নানা পরামর্শ সে নিতে চায়। ওয়াং তো এও বলে বসে যে সে এখন থেকে প্রতিদিনই এভাবে মিস্টার লাফেটকে ভাড়া করে আনবে। এটা শুনেই লাফেট খেপে ওঠেন। তিনি বলেন, আপনি কি আমাকে খুবই সস্তা মনে করেন নাকি যে প্রতিদিনই ভাড়া করে আনবেন? আর আমাকে আপনি কী সব প্রশ্ন করছেন? কোম্পানি লস করবেন কিভাবে, কোম্পানি ডুবাবেন কিভাবে, যত সব অযৌক্তিক প্রশ্ন। এই বলে লাফেট রেগে মেগে চলে যায়। তবে ওয়াংয়ের তো কিছু যায় আসে না। সে তো বলে, আমার উপদেশ লাগবে না, আপনাকে ভাড়া করতে যা টাকা লাগে তাতে আপনি ফিরি ফিরি এসে খেয়ে গেলেই আমার হবে। ওয়াংয়ের দিনকাল ভালোই কাটছে, সে উড়াধুরা টাকা খরচ করে যাচ্ছে। তবে একদিন অফিসে একটা কাণ্ড ঘটে। ওয়াং এসে দেখে তার কর্মচারীরা খুবই খুশি। তখন ওয়াং জিজ্ঞেস করে কি হয়েছে। তার এমপ্লয়িরা তাকে জানায়, স্যার, আপনি যে লস কোম্পানিগুলোর শেয়ার কিনেছিলেন সেগুলোর মূল্য এখন বেড়ে আগের থেকে ডাবল হয়ে গেছে। আমরা তো 10 কোটি টাকার শেয়ার কিনেছিলাম, তার বিনিময়ে আমরা এখন 20 কোটি টাকা পেয়েছি। শুধু তাই নয় স্যার, ওই যে সুইমিং মেশিনের প্রজেক্টটা ছিল সেটাও মার্কেটে হিট হয়ে গেছে। এত ইউনিক প্রোডাক্ট পেয়ে মানুষ গণহারে এটা কিনে দেখছে। এসব শুনে তো ওয়াংয়ের মাথায় হাত। তার তো টাকা কমানোর দরকার ছিল,
কিন্তু তা এখন অনেক বেড়ে গিয়েছে, আর সে এখন এগুলো খরচ করবে কোথায়? পরের দিন শিয়ার জন্মদিন। তার মন অনেক খারাপ, কারণ প্রতিবারের মতো তাকে এবারও একাই কেক কাটতে হচ্ছে। তবে এ সময় তার প্রেমিক লি তার জন্য কিছু ফুল নিয়ে আসে। সে এসে বলে, দেখো ফুলগুলো খুব সুন্দর, আমার নিজের হাতে লাগানো। আমি ভাবছি আমি জনাব ওয়াংয়ের বাগানটা আরো বড় করে তুলব। না না, শুধু বাগান না, আমি তার জন্য একটা গরুর খামারও বানাবো। প্রথমে গরুই থাকবে, কিন্তু পরে ছাগল, ভেড়া, মুরগি সবই পুষব। আচ্ছা শিয়া, তুমি কি এর জন্য ওয়াংয়ের কাছ থেকে কিছু টাকা ম্যানেজ করে দিতে পারবে আমাকে? তুমি বললেই হয়ে যাবে। এটা শুনেই শিয়া রেগে যায়। সে বলে, তুমি তাহলে এই মতলবেই এখানে এসেছ, আমার জন্মদিনের জন্য না। এই বলে শিয়া লিকে বের করে দেয়। এদিকে ওয়াং তো মহা টেনশনে, এত টাকা এখন সে কিভাবে খরচ করবে? আর তার দাদার দেয়া রুল অনুযায়ী অহেতুক কোনো কিছু সে কিনতে পারবে না। একটা সুস্পষ্ট কারণ থাকতে হবে কোনো কিছু কেনার জন্য। তো তখন সে ভাবে, আচ্ছা, আমার বিজনেসে তো অনেক লাভ হয়েছে, এই খুশিতে আমি তো আজ পুরো শহরে আতশবাজি অনুষ্ঠান করতেই পারি। এতে অনেক খরচ হবে, আর খরচটার কারণ থাকবে যে ব্যবসায় অনেক লাভ হয়েছে এর জন্য। তো সন্ধ্যায় এই আতশবাজি দেখানোর জন্য ওয়াং শিয়াকেও ডেকেছিল। পুরো 2 ঘন্টা ধরে চলে এই উদযাপন। শহরের মানুষও অনেক আনন্দিত, তারাও খুশি মনে এই অনুষ্ঠান দেখছিল। আর এদিকে শিয়া তো একদমই কাহিল। সে মনে মনে ভাবছিল ওয়াং হয়তো তার জন্মদিন উদযাপনের জন্য এসব করেছে। সে ওয়াংকে বলে, আপনি কিভাবে জানেন আজ আমার জন্মদিন? ওয়াং বলে, ও আচ্ছা, আরে হ্যাঁ তাই তো, ভালো লেগেছে এই জন্মদিনের উপহার। শিয়া তো অনেক খুশি। সে বলে ওঠে, আচ্ছা ওয়াং সাহেব, আপনি কি আমাকে আবার পছন্দ করেন নাকি? বা আমাকে ইমপ্রেস করছেন না তো? প্লিজ এসব করবেন না। আপনি অনেক ধনী ব্যক্তি, আর আমি তো শুধুমাত্র আপনার একজন কর্মী। আর তার থেকেও বড় কথা, আপনি আমার চাচার বয়সী। আমি 24 আর আপনি হচ্ছেন 37। তবে তারপরও আমি রাজি হয়ে যেতে পারি, তাই প্লিজ এগুলো করে আমাকে ইমপ্রেস করবেন না। এদিকে ওয়াং ভাবে, আরে বেগ না চাইতেই বৃষ্টি চলে এলো, বাহ ভালোই তো। এখন আমি তাহলে এর পিছনেও হালকা পাতলা টাকা খরচ করব, কারণ হবে আমার হবু বউ। তো পরের দিন ওয়াং পুরো শহরের বিলবোর্ডে শিয়ার ছবি টাঙিয়ে দেয়। সেখানে লেখা ছিল হ্যাপি বার্থডে শিয়া। তো পুরো শহরে এত এত ছবি থাকাতে শিয়া রাতারাতি ফেমাস হয়ে যায়। শিয়ার কিন্তু আগে এরকমই হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন সে বুঝতে পারছে জনগণের চাপ আসলে কি জিনিস। লোকজন তাকে দেখা মাত্রই তার অটোগ্রাফ চায়, ছবি তুলতে চায়, এরকম নানা ব্যাপার। শেষ পর্যন্ত মুখ লুকিয়ে লুকিয়ে শিয়াকে ঘোরাফেরা করতে হয়। শিয়ার একদমই কাহিল অবস্থা। সে বাথরুম থেকে ওয়াংকে কল দেয়। কল দিয়ে বলে আজকের মধ্যেই যেন এইসব ছবি সরিয়ে ফেলা হয়। কিন্তু ওয়াং তো এসব করে মজা পাচ্ছিল, তাই সে এগুলো করবে না। আর এর জন্য পরে মুখ লুকিয়ে শিয়া বাড়ি ফিরে। আবার এই সময় তাদের গাড়ির সামনে ওই লোকটি এসে পড়ে। এটা সেই ভণ্ড লোকটা। সে এসেই অভিনয় করে গাড়ির সামনে শুয়ে পড়ে। তার সাথে গাড়ি চালকের তর্ক হয়। আর এদিকে শিয়া বুঝতে পারে যে এই লোকটা আসলে ভণ্ড, আর ওই দিন তাহলে ওয়াংরা বিনা অপরাধেই জেলে গিয়েছে। এরপর শিয়া এসে ওয়াংয়ের সাথে দেখা করে। শিয়া বলে, আপনি ওই পোস্টারগুলো সরাবেন কিনা বলেন। ওয়াং বলে, আচ্ছা সরাবো, কিন্তু তাহলে তোমাকে আমার সাথে একটা কনসার্টে যেতে হবে। রাতে তারা কনসার্টে যায়। অনুষ্ঠানে তারা দুইজন খুবই আনন্দ করে, বিশেষ করে শিয়া। তবে ওয়াং এখানে একটা ব্যাপার লক্ষ্য করে যে শিয়ার সঙ্গ সে নিজেও খুব পছন্দ করে। হয়তো সে শিয়াকে ভালোবাসতে শুরু করেছে। আর অন্যদিকে শিয়া তো মোটামুটি ওয়াংয়ের উপর ফিদা। পরের সকালে ওয়াং শিয়ার সাথে গল্প করছে। ওয়াং বলে, জানো, এই কিপিং গ্লাভসগুলো আমার দাদা জানের। তিনি তার এই গ্লাভসগুলো অনেক যত্ন করে রেখেছিলেন, যাতে এগুলো দিয়ে আমি ভবিষ্যতে গোলকিপিং করতে পারি। শিয়া তখন বলে, ও আচ্ছা, তাহলে আপনার দাদাও গোলকিপার ছিলেন? বাহ ভালোই তো। ওয়াং বলে, না, উনি ফুটপাতে এই গ্লাভসগুলো বিক্রি করতেন। যাই হোক, ওয়াং বেশ চিন্তায় আছে কিভাবে সে তার এতগুলো টাকা শেষ করবে। 15 দিন পার হয়ে গেছে, এখনও অনেক টাকা বাকি, তার মধ্যে তো আবার মাঝে মাঝে কোম্পানির লাভও হচ্ছে। তো ভাবতে ভাবতে ওয়াংয়ের মাথায় মারাত্মক রকমের একটা আইডিয়া চলে আসে। বিকালে ওয়াং শহরের সকল সাংবাদিককে তার প্রাসাদে ডেকেছিল। এখানে সে একটা বিশেষ ঘোষণা দেয়। ওয়াং বলে, আমি জানি যে এই শহরের সবাই আমাকে পাগল ভাবে। তারা আমার সম্পদ নিয়ে হিংসে করে। তারা তো চায় যাতে আমার মতো বদ্ধ পাগলের সব সম্পদ যেন লুটপাট হয়ে শেষ হয়ে যায়। আমি যেন পথের ফকির হয়ে যেতে পারি, কারণ আমার মতো এত মাথামোটা লোকের এই সম্পদ থাকা উচিত নয়। তাই আজ আমি আপনাদেরকেই একটা সুযোগ দিচ্ছি, আমাকে নিঃস্ব করার সুযোগ। আগামী 15 দিন এই শহরে একটা প্রতিযোগিতা চলবে, ওজন কমানোর প্রতিযোগিতা। শহরের যে ব্যক্তি তার শরীরের 1 কেজি ওজন কমাবে তাকে 10,000 করে টাকা দেওয়া হবে। এভাবে যে যত ওজন কমাবে তাকে তত টাকা দেওয়া হবে।
এটা আপনাদের জন্য করা ফ্যাট ইন্স্যুরেন্স। আপনারা আমাকে আপনার চর্বি দিন, বিনিময়ে আমি আপনাকে টাকা দিব। এটাই হচ্ছে পলিসি। কেউই এই সুযোগ মিস করবেন না। দেখি তো আপনারা আমাকে নিঃস্ব বানাতে পারেন কি না। এদিকে এই খবর জানতে পেরে চ্যাং ও মিন এসে মিস্টার জিংকে জানায়, এটা তো ভণ্ডামি, সে চ্যারিটি করছে। হুদায় ওজন কমানোর নামে সে সবাইকে টাকা দান করে দিচ্ছে। মিস্টার জিং বলেন, এটাকে ভণ্ডামি বলা যায় না, সে রুল মেনেই কাজ করছে। হ্যাঁ, এটা সত্য যে এটা উদ্ভট বেআক্কেল পাগলের মতো কাজ, কিন্তু এখানে তো বিনিময় হচ্ছে, আর সবাই তো অনেক পরিশ্রম করে এই টাকাটা পাবে। তাহলে মানুষ তার হয়ে কাজ করবে, প্লাস বিনিময়ও হবে। তাহলে আমরা এখানে তাকে বাধা দিতে পারবো না। তো পরের সকাল থেকেই দেখা যায় পুরো শহরের চিত্র বদলে গিয়েছে। মানুষ দলে দলে এই প্রোগ্রামে অংশ নিচ্ছে, হুমড়ি খেয়ে পড়েছে ওজন কমানোর জন্য। যে মানুষটা বছরে একবারও রাস্তায় একটু হাঁটতে বের হয় না, সে আজ সূর্য ওঠার আগেই রাস্তায় দৌড় শুরু করে দিয়েছে। মানুষ কাজে থাকা অবস্থাতেই ব্যায়াম করে। না, কাজে থাকা অবস্থা বললে ভুল হবে, বরং ব্যায়ামে থাকা অবস্থাতেই কাজ করে। কেউ 1 সেকেন্ড বসে থাকে না, হেঁটে দৌড়ে এনেছে, যে যেভাবে পারে ওজন কমাচ্ছে। তো এভাবে চলতে চলতে 10 দিনের মধ্যেই ওয়াংয়ের মোটামুটি সব টাকাই শেষ হয়ে যায়। আর এদিকে শহরে এখন আর কোনো অতিরিক্ত ওজনের মানুষও নেই, সবাই ফিট। এদিকে এই বিশাল সফলতার জন্য ওয়াংকে আবার অ্যাওয়ার্ডও দেওয়া হয়, যুব সমাজের অগ্রদূত অ্যাওয়ার্ড। ঠিক এর 2 দিন পরে একটি বিশেষ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খুবই জাঁকজমক এই ফুটবল ম্যাচের আয়োজন করেছিল ওয়াং। এখানে তার টিম ও হেন্তাই টিমের মধ্যে খেলা হবে। এই হেন্তাই টিমটা কিন্তু ছিল একটি বিশ্বমানের চ্যাম্পিয়ন টিম। আর অন্যদিকে ওয়াংয়ের দল হচ্ছে শুধুমাত্র লোকাল একটা দল, যেটা আবার গত 3 বছর ধরে প্রাথমিক বাছাই পর্বেই বাদ হয়ে যাচ্ছে। তবে ওয়াং এখানে খেলার জন্য হেন্তাই টিমকে অনেক টাকা দিয়েছে, তাই তারা খেলতে আসে। কিন্তু এখানে এই হেন্তাই টিমটাও কম না। তারা বলে বসে, আমরা এত ছোট দলের সাথে খেলতে এসেছি ঠিকই, কিন্তু আমরা চ্যালেঞ্জ করলাম, আমরা যদি কমপক্ষে 10টা গোল না করি তাহলে আমরা এই খেলায় জিতব না। অর্থাৎ আমাদেরকে জিততে হলে কমপক্ষে 10টা গোল করতেই হবে, এবং আমরা সেটা অনায়াসেই করে ফেলব। তো সময় মতো সব প্লেয়াররা এসে হাজির হয়। বিশেষ আশ্চর্যকর এই খেলাটি দেখার জন্য দেশ দেশান্তর থেকে নানা মানুষ এখানে এসেছে। কিন্তু দুঃখের বিষয়, পুরো স্টেডিয়াম লাল। সবাই এখানে সাপোর্ট করছে হেন্তাই টিমকে। আর একটু কষ্ট করে তাকালে দেখা যাবে যে ওয়াংয়ের টিমেরও সাপোর্টার আছে, তবে তারা 10-12 জন। তারা হচ্ছে ওয়াংয়ের সাথী। মানে পুরো স্টেডিয়াম যদি একবার ঝাঁকি দেয় তাহলে ওয়াংদের সব সাপোর্টার ভর্তা। সাপোর্টার কম হতে পারে, কিন্তু ওয়াংয়ের টিমের পার্ট আছে। তারা হেলিকপ্টারে করে স্টেডিয়ামে এসে উপস্থিত হয়, আর তার কিছুক্ষণের মধ্যেই এই খেলাটা শুরু হয়ে যায়। এটা তো সত্য যে হেন্তাই টিম অনেক নামি দামি দল, তাদের সাথে ওয়াংদের পেরে ওঠা আসলেই অসম্ভব। তবে ওয়াংরা মাঝে মাঝে কিছু বুদ্ধি খাটায়। যেমন পার্ক একবার হেন্তাইয়ের ক্যাপ্টেনকে বলে, বস, আমি আপনার স্ত্রীর রান্নার অনুষ্ঠানটা দেখি, তবে রান্নার জন্য না, আপনার স্ত্রীকে দেখার জন্যই দেখি, অনেক সুন্দর তো তাই। এটা শুনেই ক্যাপ্টেন ঘুষি মেরে দেয়, আর তখনই হয় ফাউল। ক্যাপ্টেনকে লাল কার্ড দিয়ে দেওয়া হয়। আর এভাবেই আরও 2 জন প্লেয়ারকে রেড কার্ড খাওয়ানো হয়। কিন্তু তারপরও ওয়াংরা এই দলের সাথে পারছিল না। হাফ টাইমের মধ্যেই দেখা যায় হেন্তাই টিম 8-0 গোলে এগিয়ে আছে। জেতার জন্য তাদের আর দরকার মাত্র 2 গোল। হাফ টাইমে ওয়াংদের দলের কোচ এক জ্বালাময়ী বক্তব্য দেয়। তিনি বলেন, আজ আমরা জিতবই। হতে পারে আমরা এই খেলায় 1 গোলও দিব না, নীলই থাকবো, তবে এটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে আমাদের বিপক্ষ দলকে কোনোভাবেই 10 গোল করতে দেওয়া যাবে না। তাই আমাদের টার্গেট হচ্ছে গোল দেয়া নয়, গোল বাঁচানো। তাই চলো আমরা পুরো মাঠে ছড়িয়ে পড়ি, সব প্লেয়ারদেরকে ঘিরে ধরি, গোল পোস্টে জড়ো হয়ে যাই, যাই হবে হোক গোল করতে দিব না। এরপর এটাই করা হয়। ওয়াংয়ের টিম যানজীবন দিয়ে বল আগলে রাখছে। অন্য দলের প্লেয়ারদেরকে ঠিকঠাক নড়তে দিচ্ছে না। গোল পোস্টে টিমের বেশিরভাগ সদস্য পাহারা দিচ্ছে। বিপক্ষ দল এত বল শুট করে, কিন্তু ওয়াংয়ের টিম কোনো মতেই বল ঢুকতে দিবে না। মার খেতে খেতে তারা নেতিয়ে পড়ছে, কিন্তু হাল ছাড়ে না। আর এই অবস্থা দেখে খেলার পরিবেশ ইমোশনাল হয়ে যায়। তাই ধীরে ধীরে গ্যালারির অনেক দর্শকই এখন ওয়াংদেরকে সাপোর্ট করতে শুরু করে। বিপক্ষ দলের 9 গোল হয়ে গেছে, আর দরকার 1 গোল। সময় বাকি 5 মিনিট। ওয়াংদের দলের প্লেয়াররা মার খেতে খেতে অনেকে ইনজুরি হয়ে গেছে। প্লেয়ার এখন শর্ট, তাই শেষ পর্যন্ত দলের কোচি খেলায় নামতে আসে। সেই খেলবে, তাও জিততে হবে। এবার গ্যালারির বেশিরভাগ দর্শক ওয়াংদের সাপোর্টে। শুধু দর্শকই না, মিডিয়া থেকে শুরু করে খেলার ভাষ্যকাররা পর্যন্ত ওয়াংদেরকে সাপোর্ট করছে। কিন্তু দুঃখের বিষয়, কোচ মাঠে নামার সাথেই পিছলে পড়ে, সাথে সাথে ইনজুরি। তবে যাই হোক, অনেক চেষ্টায় ওয়াংরা শেষ পর্যন্ত আর কোনো গোল হতে দেয় না। অদ্ভুত খেলা ছিল এটি, ইতিহাসে বিরল, মানুষের চিন্তার বাইরে।
যেখানে বিপক্ষ দল 9-0 গোলে এগিয়ে থেকেও জিততে পারল না, হেরে গেল। এরপর ওয়াং শিয়ার কাছে একটা কল করে, কিন্তু সেখানে শিয়া কথা বলছিল না। এখানে জানা যায় শিয়া নাকি কিডন্যাপ হয়ে গেছে, আর কিডন্যাপাররা ওয়াংয়ের কাছে দাবি করেছে 1 কোটি টাকা। হ্যাঁ, এটা ঠিক আছে, ওয়াং এই টাকা অনায়াসে দিতে পারবে, কিন্তু এই পরিমাণ টাকাটা সে কিন্তু শুধু তার নিজের আয় উন্নতি, ব্যবসায়িক কাজ, নিজের প্রয়োজনে, সবথেকে বড় কথা একমাত্র তার নিজের উপরই এই খরচ করতে পারবে। শিয়ার মতো কারো উপরে সে এই পরিমাণ টাকা খরচ করতে পারবে না। রুলে এরকমই বলা আছে। এর জন্য ওয়াং বেশ চিন্তায় পড়ে যায়। ওয়াং ভাবে এগুলো মনে হয় চ্যাং ও মিনের কাজ, তারা হয়তো কোনো বুদ্ধি করে ওয়াংকে ফাঁসাচ্ছে। তো ওয়াং তার লোকজন নিয়ে চ্যাংমিনের কাছে যায়, তাদেরকে সেই পিটানো পিটায়, কিন্তু তারা আসলে শিয়াকে কিডন্যাপ করেনি। এরপর ওয়াংয়ের কাছে একটা ভিডিও কল আসে, তাকে বলা হয় আজ সন্ধ্যা 6টার মধ্যেই তাকে 1 কোটি টাকা দিতে হবে, না হলে শিয়াকে মেরে ফেলা হবে। এটা শুনে ওয়াং অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে দেখা যায় শিয়ার কিছুই হয়নি। এটা আসলে ছিল তাদেরই প্ল্যান। শিয়া রয়েছে মিস্টার জিংয়ের কাছে, আর মিস্টার জিং বলে এটাও হচ্ছে ওয়াংয়ের জন্য একটা পরীক্ষা, তার সর্বশেষ পরীক্ষা। ওয়াং ধন দৌলত ও মানবতার মধ্যে কাকে বেছে নেয়। যদি সে মানবতাকে বেছে নেয় তাহলে সে এই পরীক্ষায় পাশ করে পুরো সম্পত্তিটা পাবে, এমনটাই তার দাদা উইলে লিখে গিয়েছেন। শিয়া বলে ও জীবনও এত সম্পত্তি হারাতে চাবে না। যিনি সম্পত্তির লোভে পুরো শহরকে সিলিম বানিয়ে দিয়েছেন তিনিই সম্পত্তি হারাবেন, তাও আবার আমার জন্য, সম্ভবই না। এদিকে ওয়াংয়ের তো চিন্তায় পাগল প্রায় অবস্থা। সে দ্রুত মিস্টার জিংকে কল দেয়, দিয়ে বলে জিং সাহেব, আমার তো এই মুহূর্তে 1 কোটি টাকা খরচ করতে হবে। এটা না করলে শিয়াকে বাঁচানো যাবে না, তাকে কিডন্যাপ করা হয়েছে। কিন্তু রুল অনুযায়ী আমি তো এই পরিমাণ টাকা অন্য কারো উপর খরচ করতে পারবো না। তাই আমি চাচ্ছি আমার পরীক্ষাটা এখানেই শেষ হোক, বা আমাকেই খরচটা করতে দেওয়া হোক। জিং বলেন রুল কখনো চেঞ্জ হবে না, আর তুমি এই টাকা থেকে শিয়ার জন্য খরচ করতেও পারবে না। যদি করো তাহলে তোমাকে এই পরীক্ষা থেকে বাতিল করা হবে। এখন তুমি ভেবে দেখো, যেটা তুমি ভালো মনে করো সেটা তুমি করতে পারো। তবে হ্যাঁ, মনে রেখো, একটা মেয়ের জন্য হয়তো তুমি তাকে ভালোই বাসো, বা হয়তো তোমার মধ্যে মানবতা জেগে উঠেছে, যেটাই হোক না কেন, ভুলেও এত সম্পত্তি হারিয়ে ফেলো না। কি আর হবে, একটা মেয়ের জীবনই তো যাবে, কিন্তু বিনিময়ে তুমি অনেক টাকা পাবে। ওয়াং মহাবিপদে পড়ে যায়। সে ভাবতে থাকে সে এখন কি করবে। তো সবাই এখানে এটাই ভাবছিল যে ওয়াং তার এত সম্পত্তি হারাবে না, সে টাকা নিয়েও আসবে না। কিন্তু দেখা যায় ওয়াং ঠিকই 1 কোটি টাকা নিয়ে এসেছে। বাড়ির সিঁড়ির মধ্যে বসে সে কাঁদছিল। সে বলে 37টা বছর সিঙ্গেল ছিলাম, কোনো প্রেম করিনি। কেন যে এই বুড়ো বয়সে এসে একটা প্রেম করতে গেলাম, প্রেম করেই আমার কপালটা পড়ে গেল। ইস, আমার এত বড় সম্পত্তি এখন সব খোয়া যাবে। এই বলে ওয়াং বাচ্চাদের মতো কাঁদছিল। কিন্তু এই দিকে এই পরীক্ষায় ওয়াং কিন্তু পাশ হয়ে গেছে, কারণ সে ধন দৌলত ও মানবতার মাঝে মানবতা, ভালোবাসা এগুলোকেই বেছে নিয়েছে। এটা জানতে পেরে ওয়াং তো পুরাই হতবাক। বাড়ি, গাড়ি ও নারী সবই সে একসাথে পেয়ে গেল। এরপর ওয়াংকে তার দাদা জানের আরও একটি ফুটেজ দেখানো হয়, আর তার দাদাও এখানে অনেক খুশি। 2 বছর পার হয়ে যায়। ওয়াং এখন চীনের অন্যতম প্রভাবশালী ও ধনী ব্যক্তি। সে নিজেই অনেক সম্পদ গড়ে তুলেছে। শিয়ার সাথে তার বিয়েও হয়েছিল, তাদের একটি বাচ্চাও হবে। ওয়াং কিন্তু এখনো আগের মতোই আছে। মাঝে একটু গিফটটা ছিল, কিন্তু শিয়া তাকে পুরো ঠিক করে দিয়েছে। সে তার সম্পদের 75% বিভিন্ন গরিব তহবিলে দান করে দিবে, আর এটার জন্যই তারা এসেছিল। কিন্তু এই সময় শিয়া বলে উঠে, আমাদের সন্তানের জন্য তো আরও একটি সম্পত্তি রাখতে হতো, কি বলো? তখন ওয়াং বলে, আরে তাই তো, আমার সন্তানের জন্য কিছু সম্পত্তি হিসাব করে রেখে যাওয়া দরকার। বলা যায় না ও যদি অকর্মা হয়। এরপর ওয়াং আর ওই দিন টাকা দান করে না। বাসায় এসে লিস্ট করতে থাকে। এই লিস্টটা ছিল তাদের সন্তানের ভবিষ্যতের খরচের লিস্ট। বড় হয়ে তার বাচ্চা কাচ্চারা কি কি খরচ করবে এটাই। তো এই লিস্ট শেষ হয় না। ওয়াং একের পর এক লিস্ট করেই যাচ্ছে। মনে হয় না এটা শেষ হবে। তবে এই গল্পের এখানেই শেষ হয়। আচ্ছা, এখন প্রশ্ন, মনে করুন আপনি হঠাৎ করে এত এত সম্পত্তি পেয়ে গেলেন, তখন কি করবেন? আমি বোধহয় চাঁদের দেশে বাড়ি বানাবো। ভালো থাকবেন সবাই। It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold.